রাজনৈতিক সমঝোতার জন্য সরকারের দেয়া ৭ দিনের সময় শেষ আজ। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছেন মির্জা ফখরুল। কঠোর হাতে আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লকডাউন প্রতিহতের ঘোষণা প্রেস সচিবের। সুপ্রিম কোর্ট কম্পাউন্ড সহ আশপাশে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা। প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলনে অটল প্রাইমারি শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান, তালা কর্মসূচির হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার জন্য সরকারের বেঁধে দেয়া ৭ দিনের সময়সীমা শেষ দিন আজ। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, রাজনৈতিক দলগুলো এই সময়ের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে না পারলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে। গত ৩ নভেম্বর উপদেষ্টা পরিষদের জরুরি সভা থেকে রাজনৈতিক দলগুলোকে নিজেদের উদ্যোগে আলোচনা করে দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার এই আহ্বান জানানো হয়। এই বিষয়ে আলোচনার জন্য জামাত ইসলামের উদ্যোগ সফল হয়নি। ৬ দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি সহ ৯ দলের যে উদ্যোগ সেটিও এগোয়নি। এদিকে জামাত ও ইসলামী আন্দোলন সহ ৮ দল অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে মঙ্গলবার ঢাকায় বড় সমাবেশ ডেকেছে। গণভোট নির্বাচনের আগে না নির্বাচনের দিন হবে, উচ্চকক্ষে পিআর থাকবে কি থাকবে না, আর জুলাই সনদ ঘোষণা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। একটি মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনকে পিছিয়ে দেয়া মানে দেশের সর্বনাশ করা। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপির মহাসচিব। বলেন, পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে অনেক চেষ্টা করা হচ্ছে। ২৪-এর গণ অভ্যুত্থানে সবকিছু করেছে তারা, এমন ধারণা দেয়া হচ্ছে। ঠাকুরগাঁ জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। নির্বাচনকে পিছিয়ে দেওয়া, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তিনি অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচন তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে জাসাসের এক প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানান, ২৪-এর জুলাই গণ অভ্যুত্থান কারো একক কৃতিত্ব নয়, সবাই সম্মিলিতভাবেই স্বৈরাচারকে বিদায় করেছে। এটা ঠিক ৫ই অগাস্টের ছাত্ররা অগ্রভাগী ছিল। আমি একটা উদাহরণ দিই, খুব সাজামাটা একটা উদাহরণ, যে ফুটবল কিন্তু ১১ জন প্লেয়ার খেলে, কিন্তু গোল হয়তো একজনই করে। তার অর্থ এটা নয় যে বাকি ১০ জন সেই খেলাটি খেলেনি, এটা কিন্তু ঠিক না। কাজে যারা এই আন্দোলনকে যদি কেউ ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করে দিতে চান, আমি সেটা নিষেধ করব না, কিন্তু আমি বিনীতভাবে বলবো সেটা হয়তো সঠিক বিশ্লেষণ নাও। আগামী দিনে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় অব্যাহত প্রচেষ্টার কথাও জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ১৩ই নভেম্বর বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচি কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেসবুক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আওয়ামী লীগ দলটির সমর্থক এবং গণহত্যাকারী নেতারা মনে করছেন এটি ২০০৬-এর ২৮ অক্টোবর। তাদের ভাবনা, প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করার পর রাস্তা দখল করার জন্য হাজার হাজার দুর্বৃত্তের দলকে ঢাকায় পাঠাবেন। প্রেস সচিব বলেন, কিন্তু দুঃখের বিষয় এটি নতুন বাংলাদেশ। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলোর যে কোনো বিক্ষোভের চেষ্টা আইনের পূর্ণ শক্তির সঙ্গে মোকাবেলা করা হবে। বলেন, জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, মনে রাখতে হবে ভয় ও দখলদারিত্বের সময় নেই।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও সংশ্লিষ্ট এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে কোর্ট প্রশাসন। সোমবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ আতিকুস সামাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতেই এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান। বাংলাদেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা সুপ্রিম কোর্টে বিচার কার্য পরিচালনা করে থাকেন। এছাড়া দেশের বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার নথি সহ কয়েক লাখ মামলার নথি এই কোর্টে রক্ষিত আছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মালিকানাধীন জাতীয় ঈদগাহ মাঠ ও প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রবেশের জন্য ব্যবহৃত মূল ফটক সংলগ্ন ফোয়ারা এলাকায় বহিরাগত ও অপরিচিত লোকজনের আনাগোনা বেড়েছে। এটা বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এই অবস্থায় কোর্ট কম্পাউন্ড সহ জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হলো। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার বিচার কাজ জানুয়ারির মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আবু সাইদ হত্যা মামলার 10ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে তিনি এই তথ্য জানান। আজ প্রত্যক্ষদর্শী হিসেবে রেকর্ড করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খানের জবানবন্দি। এদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনের রামপুরার ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য নেওয়া হয়। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলার শুনানি। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। কথা বলছি তার সাথে। সরওয়ার, শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার শুনানি কোন পর্যায়ে রয়েছে? এছাড়া সুপ্রিম কোর্ট এলাকার নিরাপত্তার জন্য কি নির্দেশনা জারি করা হয়েছে? রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে মামলা হিসেবে আছে, সেটি আজকে 12 নম্বর সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এবং এই মামলায় যাদের সংশ্লিষ্টতা আছে সাক্ষী, তাদের বেশ কয়েকজনের পুলিশ কনস্টেবল এবং বেশ কয়েকজনের নাম বলেছেন। তো এটি এখন বিরতি চলছে সাক্ষ্য গ্রহণের। আজকে যে সাক্ষী, এর আগে 3 দফা সাক্ষ্যর ডেট পিছিয়েছে, আজকে 4র্থ দফায় সাক্ষ্য, মানে এর আগে আরো 11 নম্বরের সাক্ষীর পরে 12 নম্বর সাক্ষী আনতে 3টা ডেটকে পিছাইতে হয়েছে, কারণ সাক্ষী আসতে পারতেছিল না ব্যক্তিগত কারণে। তো আজকে 4র্থ তারিখে আজকে 12 নম্বর সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আর আমাদের এখন বিরতি চলছে, কিছুক্ষণ পর ট্রাইব্যুনালের কার্যক্রম আবার শুরু হলে সাক্ষী তার সাক্ষ্য দেবেন এবং যদি সম্ভব হয় হয়তো জেরাও হতে পারে আজকে, নাহলে পরবর্তীতে হবে। তো আমাদের প্রসিকিউটর মিজানুল ইসলাম সাহেব যেটা বলছেন, যেভাবে মামলা কার্যক্রম আগাচ্ছে তাতে আশা করছে জানুয়ারির মধ্যে হয়তো এই মামলার সাক্ষ্য কার্যক্রম শেষ হয়ে যাবে আর কি। তারপরে ট্রাইব্যুনাল জিনিস বলে রাখি, 1 নম্বর ট্রাইব্যুনালে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করার যে ঘটনা, সেখানে আজকে সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং এটি কালকে পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি করা হয়েছে। আর যেটা জানতে চেয়েছেন যে সুপ্রিম কোর্ট এলাকার গতকালকের ডেটে সুপ্রিম কোর্ট প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যেটা আমরা আজকে পেয়েছি। তাতে বলা হয়েছে যে সম্প্রতি লক্ষ্য করা গেছে যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, অর্থাৎ সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির অফিস, বিচারপতিগণের অফিস এবং পুরো সুপ্রিম কোর্ট এলাকা, যেটা বার কাউন্সিল, অ্যাটর্নি জেনারেল কার্যালয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশে পুরো এলাকা এবং জাতীয় ঈদগাহ, এই পুরো এলাকাটাই সুপ্রিম কোর্ট কম্পাউন্ড বলা হয়। এইটাতে বহিরাগতদের আনাগোনা বেড়েছে, যেটা কর্তৃপক্ষ মনে করছে যে এটা সুপ্রিম কোর্ট নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। সেজন্য তারা এই সুপ্রিম কোর্ট কম্পাউন্ডের পুরো এলাকাটা, যেটা বার কাউন্সিল ভবন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সুপ্রিম কোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, পুরো স্থাপনাগুলো ঘুরে যে পুরোটা যে জায়গাটা আছে, এই পুরো এলাকাতেই বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে এবং এটা কোনো সময়সীমা বলা হয়নি যে, অর্থাৎ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখানে কোনো বহিরাগত ঢোকা যাবে না নিরাপত্তার স্বার্থে। স্যার, ধন্যবাদ আপনাকে। প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে তাদের টানা 3য় দিনের অবস্থান কর্মসূচি। বেতন 10ম গ্রেডে উন্নীত করা সহ 3 দফা দাবি না মানলে তালা কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শনিবার থেকে টানা তৃতীয় দিনের আন্দোলনে সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকরা বেতন 10ম গ্রেডে উন্নতি করা সহ 3 দফা দাবি মানতে সরকারকে বাধ্য করতে চান তারা। আমাদের দাবি হলো 10ম গ্রেড সহকারী শিক্ষকদের এন্ট্রি বাদ ধরে 15 বছর হয়ে গেছে, এখনো প্রথম উচ্চতর গ্রেডটাই পাইনি। আমাদের 10 এবং 16 বছরের যে গ্রেড চেঞ্জ সেটা সরকার বিভিন্ন রকম প্রহসন দিয়ে সেটা বন্ধ করে রাখছে। প্রাথমিক ও গণশিক্ষা সচিবের আশ্বাস নয়, চান তাদের দাবির বাস্তবায়ন। স্নাতক যারা পাশ করে তারা কিন্তু 10ম গ্রেডে চাকরি করছে, প্রত্যেক ডিপার্টমেন্টে আছে, শুধু আমাদের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে এই বৈষম্য। আমরা শিক্ষক, আমরা শ্রেণীকক্ষে পাঠদান করতে আগ্রহী এবং আমরা সেখানে ফিরে যেতে চাই। আর যদি আমাদের কোনো প্রজ্ঞাপন না আসে তাহলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করব, প্রয়োজনে আমরা তালা কর্মসূচি গ্রহণ করব। 13তম গ্রেডে থাকা দেশের প্রায় 4.25 লাখ সহকারী শিক্ষক তুলে ধরেন অমানবিক জীবনের গল্প। 2015 সালের পে স্কেল দিয়ে আজকের এই 2025 সালে কি সংসার চালানো সম্ভব? প্রতি মাসে ঋণ থাকে আমাদের সন্তানদের শিক্ষা ভাতা 500 টাকা। আমার 2 সন্তান পড়াশোনা করে, এক সন্তানের পেছনে আমার 8 থেকে 10,000 টাকা খরচ। আমরা এখানে সবাই স্নাতকোত্তর এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়া শিক্ষকরা আমাদের সাথে চাকরিতে আছে, কিন্তু একটা ড্রাইভারের চেয়ে নিচে বেতন পাই। এটা কি আমাদের কি পরিমাণ মেন্টাল টর্চার। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি তাদের। আমরা মানতে বাধ্য করব, কারণ এটা আমাদের অধিকার। আমরা এখানে না খেয়ে জীবন দেব, তারপরে এখান থেকে আমরা কোথাও চলে যাব না। শিক্ষকরা বলেন, দাবিগুলো শুধু বেতনের নয়, প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত এবং পেশাগত মর্যাদারও। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। প্রায় 7,150 কোটি টাকার 12টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। রাজধানী শেরেবাংলা নগরে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। ব্যয়ের পুরোটাই সংস্থান হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। এর মধ্যে নতুন প্রকল্প 8টি, সংশোধিত প্রকল্প 2টি এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানো হয়েছে 2টি প্রকল্পের। এর মধ্যে সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে 1,930 কোটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে 567 কোটি টাকা। জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যানার পোস্টারে রঙিন হয়ে উঠছে রংপুর। এরই মধ্যে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ছুটছেন মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীরা। দলের ইমেজ কাজে লাগিয়ে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে দিন রাত ছুটছেন মানুষের কাছে। নির্বাচন নিয়ে উদ্দীপনা দেখা গেছে ভোটারদের মধ্যেও। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জনি। এখনো জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও আগেই প্রার্থীরা নেমে পড়েছেন গণসংযোগে। প্রাথমিক মনোনয়ন পেয়েই ছুটছেন ভোটারদের কাছে পাড়া মহল্লায়। রংপুর 3 আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জামান শামু এবং রংপুর 4 আসনে এমদাদুল হক ভরসা। উন্নয়নের প্রতিশ্রুতি আর পরিবর্তনের অঙ্গীকার তাদের। রাষ্ট্র কাঠামো মেরামতের পাশাপাশি বৈষম্যের বিরুদ্ধেও কথা বলছেন তারা। সৎ প্রার্থী চাই, যিনি জনগণের সেবা করবেন এবং জনগণের জন্য নিবেদিত প্রাণ থাকবেন। ভোট যখন আসে তখন তো বিভিন্ন প্রার্থী বিভিন্নভাবে কথা বলে, এটা করবে সেটা করবে, অমুক করবে তমুক করবে, কিন্তু ভোট শেষ হলে তাদের অন্য আচরণ আমরা দেখতে পারি। শামসুজ্জামান শামুকে রংপুরে আমরা চাই, ওনাকে, উনি আসলে একজন ভালো মানুষ। রংপুরের উন্নতি এবং রংপুরের জনগণের উন্নতি এবং রংপুরে যে যানজটের সমস্যা, মেডিকেলের যে সমস্যাগুলো আর সর্বসাকুল্যে আর কি জনসাধারণের যে সমস্যা, উনি আসলে সলভ করতে পারবেন। ভোটাররাও আগ্রহ নিয়ে শুনছেন প্রার্থীদের বার্তা ও পরিকল্পনা। প্রাণচাঞ্চল্য ফিরেছে শহর থেকে গ্রাম অঞ্চলে। ভোট নিয়ে ভোটাররাও নানা হিসাব নিকাশ করছেন। আমি মনে করি যে আমি মনোনয়ন শুধু পাইনি, আমার প্রতিটা নেতাকর্মীরাই মনোনয়ন পেয়েছে, কারণ তাদের আশার প্রতিফলন ঘটেছে। এই জন্য আমার বিশ্বাস যে আমি যতটুকু আনন্দিত, আমার সাথে সাথে তারাও অনেক বেশি আনন্দিত হয়েছে। বহুমুখী ব্যবসা কীভাবে সৃষ্টি করা যায়, বহুমুখী ইন্ডাস্ট্রি কীভাবে সৃষ্টি করা যায়, যেহেতু আমাদের এখানে শ্রম সস্তা, আমরা চাই এখানে প্রতিটা ঘরে ঘরে ছোট ছোট ইন্ডাস্ট্রি গড়ে উঠুক, উদ্যোক্তা সৃষ্টি হোক। এই ব্যাপারে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। আসছে নির্বাচনে এই 2 আসনে 10,21,000 ভোটার তাদের পছন্দের প্রার্থী বেছে নেবেন। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাজনৈতিক সমঝোতার জন্য সরকারের দেয়া 7 দিনের সময় শেষ আজ। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছেন মির্জা ফখরুল।
কঠোর হাতে আওয়ামী লীগের 13 নভেম্বরের লকডাউন প্রতিহতের ঘোষণা প্রেস সচিবের। সুপ্রিম কোর্ট কম্পাউন্ড সহ আশপাশে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা। প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলনে অটল প্রাইমারি শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান, তালা কর্মসূচির হুঁশিয়ারি। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।